আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি তোমাদের আলোচনা করতেছিলাম সামষ্টিক অর্থনীতি সাবজেক্টের ভোগ ও সঞ্চয় অপেক্ষক। যাদের ইকোনমিক্স আছে, অনার্স লেভেল, মাস্টার্স লেভেল, সবার এই টপিকগুলো আছে, তো সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। আজকে আমি আলোচনা করব ভোগ ও সঞ্চয় অপেক্ষক অধ্যায়ের 11তম ক্লাস, পার্ট 11, স্বল্পকালীন সরলরৈখিক ভোগ অপেক্ষকের কতিপয় বৈশিষ্ট্যের জ্যামিতিক ব্যাখ্যা। বা স্বল্পকালীন সরলরৈখিক ভোগ অপেক্ষকের চিত্র এঁকে দেখাও যে এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি, এমপিসি এর থেকে এপিসিটা বড়। আয় বাড়লে এপিসি কমে, খ নাম্বার। আয় বাড়লে এপিসি কমে, আর গ নাম্বার বলেছে আয় বাড়লে এমপিসি স্থির থাকে। এইরকম কোশ্চেন যদি আসে, যেহেতু স্বল্পকালীন ভোগ অপেক্ষক নিয়ে কথা বলা হচ্ছে, তো আমরা অবশ্যই স্বল্পকালীন ভোগ অপেক্ষকটা কি সেটা সংজ্ঞাটা আগে সুন্দর করে দেব। যে সমাজের ব্যক্তিবর্গের ব্যয়যোগ্য আয় ও ভোগ ব্যয়ের মধ্যকার অআনুপাতিক সম্পর্ক নির্দেশকারী ভোগ অপেক্ষকই হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক। ধরি একটি স্বল্পকালীন ভোগ অপেক্ষক সিকোয়াল 100 প্লাস 0.5y ধরে নিচ্ছি একটা ভোগ অপেক্ষক। তো এখান থেকে আমরা ওয়াইয়ের বিভিন্ন মানে ভোগ ব্যয় সি এর বিভিন্ন মান পাবো। দেখো এই টপিক আমি আলোচনা করেছিলাম তোমাদের ইতিপূর্বে কোনো দুই একটা ক্লাসে। তারপরে খেয়াল করে যাতে সময় নষ্ট না হয়, এই কারণে আমি আগে যেভাবে দেখাইছিলাম চিত্র এঁকে সেটা আমি করে রাখছি তোমাদের উদ্দেশ্যে। আয় 0, 100, 200, 300, 400, আয়ের মান এখানে ওয়াইয়ের জায়গায় আয় বসাও, কি মান বসাও। আর 0 হলে কি 0.5 ইন্টু 0 মানে কি 0, 100 প্লাস 0 মানে কি 100, অর্থাৎ আয় শূন্য হলেও 100 পরিমাণ ভোগ, 100 টাকা ভোগ ব্যয় বজায় রাখতে হবে, এটা স্বয়ংভূত ভোগ। আয় যখন 100, ওয়াইয়ের জায়গায় 100 বসাও, 100 ইন্টু 0.5 মানে কি 50, 50 প্লাস 100 মানে কি 150, 200 বসাও। এই মানগুলো পর্যায়ক্রমে আমরা পাবো, এই মানগুলো বসে। ভোগসূচি থেকে আমরা ভোগ রেখাঙ্কন করলাম। দেখো ভূমি অক্ষে কি আয় এবং লম্ব অক্ষে কি নির্দেশ করা হয়েছে? ভোগ ব্যয়। আয় যখন শূন্য তখন ভোগ ব্যয় কত? 100। দেখো আয় যখন শূন্য তখন ভোগ ব্যয় 100, এতটুকু তো আমাদের কি স্বয়ংভূত ভোগ। আয় শূন্য হওয়া সত্ত্বেও এই পরিমাণ ভোগ আমাদেরকে বজায় রাখতে হবে, যে ভোগ আয়ের ওপর নির্ভর করে না, বা আয় বাড়লেও আয় কমলেও আয়ের পরিবর্তন হওয়া সত্ত্বেও যে ভোগের কোনো পরিবর্তন হয় না, যে পরিমাণ ভোগ বজায় রাখতে হয় আয় শূন্য হওয়া সত্ত্বেও, তাকে বলা হয় স্বয়ংভূত ভোগ। এখানে এই 100 হচ্ছে স্বয়ংভূত ভোগ। এরপরে দেখো আয় 100 তখন ভোগ কত? 150। 100 তখন ভোগ 150, বি বিন্দু। প্রথমটা যখন আয় শূন্য তখন ভোগ 100, এটা এ বিন্দু। আয় 100 যখন তখন ভোগ হচ্ছে 150, বি বিন্দু। আয় যখন 200 তখন ভোগ হচ্ছে 200, তখন ডি বিন্দু। আয় 300 ভোগ হচ্ছে 250, 250 সেটা ই বিন্দু। এবং আয় যখন লাস্ট ওয়ান 400 তখন ভোগ 300, যা চিত্রের এফ বিন্দু দ্বারা নির্দেশিত। এই এ বি ডি ই এফ বিন্দু সমূহ সংযোগ করে প্রাপ্ত রেখাটাই হচ্ছে ভোগ রেখা, স্বল্পকালীন ভোগ রেখা। এই অপেক্ষক সাপেক্ষে বিধায় আমি এখানে অপেক্ষকটা লিখে রেখেছি। দেখো সি ইকুয়াল 100 প্লাস 0.5y স্বল্পকালীন ভোগ রেখা। এখন দেখো আমাদের বলেছে, দেখো স্বল্পকালীন সরলরৈখিক ভোগ অপেক্ষকের চিত্র এঁকে দেখাও। চিত্র আঁকছি আমরা। আমরা এখন বলতে পারি, যেহেতু এপিসি আর এমপিসি এর ব্যাখ্যা এখানে চেয়েছে, তো এপিসি কাকে বলে আমরা সেটা বলবো। যে মোট ভোগ ব্যয়কে মোট আয় দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে বলা হয় গড় ভোগ প্রবণতা বা এপিসি। আর এমপিসি এর সংজ্ঞা, যে আয়ের পরিবর্তনের ফলে ভোগের যে পরিবর্তন, দুই পরিবর্তনের অনুপাতকেই বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, এমপিসি। সংজ্ঞা দেওয়ার পর আমরা ক নাম্বার দেব। উপরের চিত্রের আলোকে নিম্নে দেখানো হলো কি এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি। এখন আমরা আলোচনাটা এইভাবে করব। এই অংশটা আমি মুছে দিচ্ছি, তোমরা উঠে ফেলবা। তোমরা নিচে নিচে লিখবা, নিচে স্পেস নাই বিধে আমি এদিকে আসলাম। ভোগরেখার বি বিন্দুতে বা চিত্রের ভোগরেখার বি বিন্দুতে এপিসি ইকুয়াল, সূত্র কি? মোট ভোগ ব্যয়কে মোট আয় দ্বারা ভাগ। বি বিন্দুতে ভোগ ব্যয় কত? 150, আর আয় কত? 100। 150 ভাগ 100 ইজ ইকুয়াল কি 1.5। তারপর কিন্তু বি বিন্দুতে এমপিসি ইকুয়াল, দেখো বি বিন্দু যেহেতু আমি এমপিসি বের করব, বি বিন্দুতে আমার আয় কত? 100, তার আগে আয় কত ছিল? 0। তাহলে আয়ের পরিবর্তন বলতে বর্তমান আয় বিয়োগ আগের আয়। বি বিন্দুতে আয় হচ্ছে 100, আর আগের আয় কত ছিল? 0। বর্তমানটা থেকে আগেরটা বিয়োগ করতে হবে। আর ডেল সি ভোগ ব্যয়ের পরিবর্তন, বর্তমান ভোগ ব্যয় কত? 150, মানে 150 বিয়োগ, আর এই বিন্দুতে আগে ভোগ ব্যয় কত ছিল? 100। কি দাঁড়াচ্ছে দেখো, 50/100 ইজ ইকুয়াল কি 0.5। নিচে লিখতেছি, স্পেস নেই, দেখো। অর্থাৎ আমরা বি বিন্দুতে এপিসি পেয়েছিলাম কত? বি বিন্দুতে এপিসি পেয়েছিলাম 1.5, আর এমপিসি কত পাইলাম? 0.5। এইখানে লিখলাম, মনে করো এই জায়গাটুকু আমি মুছে দেবো বিধায় এটা লিখে রাখতেছি। আমরা বি বিন্দুতে এপিসি কত পাইলাম, বা আমি এটা এদিকে সরে লিখতেছি, কিন্তু
বি বিন্দুতে এমপিসি ইকুয়াল কি ডেল সি বাই ডেল ওয়াই 100 বিয়োগ 0 আর এটা কত ছিল 150 বিয়োগ 100 আমি তো এগুলো বুঝাইছি তোমাদের 50/100 ইজ ইকুয়াল 0.5। তো আমরা কি খেয়াল করলাম যে বি বিন্দুতে এপিসি হচ্ছে 1.5 আর এমপিসি হচ্ছে 0.5। তো কি অতএব বি বিন্দুতে কি বলা যায় এপিসি ইজ গ্রেটার দেন বি বিন্দুতে এমপিসি, অর্থাৎ এমপিসি এর থেকে এপিসিটা বেশি, এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি, বা আমরা শুধুমাত্র একবার বি বিন্দুতে বলতে পারি এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি। আবার দেখো যদি তুমি সি বিন্দুতে দেখো, আবার সি বিন্দুতে এপিসি অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম, সি বিন্দুতে ভোগ ব্যয় বাই সি বিন্দুতে মোট আয়। সি বিন্দুতে ভোগ ব্যয় কত, সি তো না ডি বিন্দু, সরি বি থেকে আমরা সি লিখিনি, বি এর পরেরটা আমরা কি লিখেছি ডি লিখেছি, যেহেতু ভোগ অপেক্ষককে সি দ্বারা আমরা নির্দেশ করছি, ভোগ রেখাটা কনজামশন কস্ট বা কনজামশন মানে সি দ্বারা নির্দেশ করা হয়, বিধায় এখানে বিন্দু সি আনা হয়নি। বি এর পরে হচ্ছে ডি বিন্দুতে এপিসি সি বাই ওয়াই ভোগ ব্যয় ভাগ আয়। ডি বিন্দুতে আয় হচ্ছে 200 আর ভোগ ব্যয় হচ্ছে 200, তাহলে ভোগ ব্যয় 200 আয়ও হচ্ছে 200, ভাগ করলে কত হবে 1। কিন্তু ডি বিন্দুতে এমপিসি ডেল সি বাই ডেল ওয়াই, খেয়াল করো ডি বিন্দুতে আমাদের আয় কত 200 আর আগে আয় কত ছিল 100, তাহলে নতুন আয় বর্তমান আয় বিয়োগ আগের আয় 200 বিয়োগ 100। আবার ডি বিন্দুতে ভোগ ব্যয় কত 200, তার আগের বিন্দুতে বর্তমানে ভোগ হলো 200 আর আগের ভোগ ব্যয় কত, আগের ভোগ ব্যয় হচ্ছে 150 150, তাহলে কি দাঁড়াচ্ছে 200 বিয়োগ 100 মানে কি 100 আর 200 মাইনাস 150 মানে কি 50 ইজ ইকুয়াল 50 ভাগ 100 মানে কি 0.5। খেয়াল করে দেখো আমরা ডি বিন্দুতে এপিসি বের করে দেখলাম, এপিসি আসছে 1 কিন্তু এমপিসি আসছে কত 0.5, অর্থাৎ ডি বিন্দুতেও এপিসি এর থেকে এমপিসি কম বা এমপিসি এর থেকে এপিসিটা বেশি। আরেকটা জিনিস খেয়াল করো, আমরা বলতে পারি এটা কি যেমন আয় 0 থেকে 100 আসছিল, অর্থাৎ এতটুকু হলে যে এতটুকু বা এতটুকু হচ্ছে কি আয়ের পরিবর্তন, আর ভোগ ব্যয় 100 থেকে 150 আসছিল এ থেকে বিতে যখন যাই, অর্থাৎ ভোগ ব্যয় কতটুকু পরিবর্তন 50 এতটুকু, অর্থাৎ এতটুকু হলো ভোগ ব্যয়ের পরিবর্তন ডেল সি আর এতটুকু হলো আয়ের পরিবর্তন ডেল ওয়াই। বি থেকে যখন ডিতে আসলাম তখন খেয়াল করো এ থেকে বিতে আসার ক্ষেত্রে এখানেও দেখো 100 থেকে 200 আসলে এটা হলো আয়ের পরিবর্তন আর এটা হলো ভোগ ব্যয়ের পরিবর্তন। ভোগ ব্যয় কি 150 থেকে 200 আসছে, অর্থাৎ এতটুকু বা এতটুকু, অর্থাৎ এই ভূমির দূরত্বটা হচ্ছে আয়ের পরিবর্তন, লম্ব দূরত্বটা হচ্ছে ভোগ ব্যয়ের পরিবর্তন। আবারও খেয়াল করো ভূমির দূরত্বটা হচ্ছে আয়ের পরিবর্তন, লম্ব দূরত্বটা হচ্ছে কি ভোগ ব্যয়ের পরিবর্তন। এখানেও খেয়াল করো এই ভূমির দূরত্বটা হচ্ছে আয়ের পরিবর্তন আর লম্ব দূরত্বটা হচ্ছে ভোগ ব্যয়ের পরিবর্তন। সব ক্ষেত্রে লম্ব দূরত্ব বাই ভূমি দূরত্ব, লম্ব দূরত্ব বাই ভূমি দূরত্ব মানে কি ভোগ ব্যয় পরিবর্তন বাই আয়ের পরিবর্তন, ভোগ ব্যয়ের পরিবর্তন বাই আয়ের পরিবর্তন। যেহেতু দূরত্বগুলো সমান সবগুলোর মান এমপিসি সব ক্ষেত্রে কিন্তু একই আসতেছে, দেখো 0.5 কোশ্চেনগুলো খেয়াল রাখবা, আমি এগুলো মুছে দিচ্ছি, তোমার লিখে রাখো, আমি মুছে দিচ্ছি স্পেস দরকার আমার। তো এখন আমরা ডি থেকে ইতে যদি আসি, ই বিন্দুতে দেখো আবার ই বিন্দুতে এপিসি, ই বিন্দুতে এপিসি, ই বিন্দুতে ভোগ ব্যয় কত সি ভাগ ওয়াই তো আছেই সূত্রটা, ভোগ ব্যয় হচ্ছে এই বিন্দুতে 250 আর আয় হচ্ছে এই বিন্দুতে 300 ইকুয়াল 250 ভাগ 300, দেখো 250 ভাগ 300 ইকুয়াল 0.83। কিন্তু এই বিন্দুতে এমপিসি ডেল সি ডেল ওয়াই আয়ের পরিবর্তন সাপেক্ষে ভোগের পরিবর্তন। খেয়াল করো এই বিন্দুতে আয় কত বর্তমানে হচ্ছে 300, আগের আয় কত ছিল, এই বিন্দুর আগের বিন্দুতে আয় কত ছিল 200, তাহলে কি বর্তমান আয় বিয়োগ আগের আয়, আয়ের পরিবর্তন বাড়াবে 300 বিয়োগ 200। এই বিন্দুতে ভোগ ব্যয় কত, বর্তমান ভোগ কত, ভোগ ব্যয় হচ্ছে 250 আর আগে কত ছিল 200, তাহলে 250 বিয়োগ 200 ইকুয়াল কি হবে 50/100 ইকুয়াল কি 0.5। এক্ষেত্রে দেখো
আমরা এখানেও দেখেছিলাম যে ডি বিন্দুতে এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি। এখানেও আমরা দেখতে পাচ্ছি এটা কি পাইলাম আমরা ই বিন্দুতে এমপিসি পাইলাম, এমপিসি 0.5 কিন্তু এপিসি কত 0.83, কাজেই বলা যায় অতএব ই বিন্দুতেও কি এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি। আবার যদি তুমি লাস্ট ওয়ান এফ বিন্দুতেও দেখো, এফ বিন্দুতে দেখো এফ বিন্দুতে এপিসি যদি তুমি বের করো, আবার এফ বিন্দুতে এপিসি ইকুয়াল ভোগ ব্যয় বাই আয়। এফ বিন্দুতে ভোগ ব্যয় কত 300 আর হচ্ছে 400, 300 ভাগ 400 ইজ ইকুয়াল 0.75। কত পাইলাম এখানে এপিসি পাইলাম 0.75 কি এফ বিন্দুতে এপিসি। কিন্তু অপরদিকে বা কিন্তু যেটাই বলো অপরপক্ষে পক্ষান্তরে এফ বিন্দুতে এমপিসি, এফ বিন্দুতে এমপিসি হচ্ছে ডেল ওয়াই ডেল সি। এফ বিন্দুতে আয় কত 400, আগের আয় কত 300, 400 বিয়োগ 300। আর এফ বিন্দুতে নতুন ভোগ ব্যয় কত 300, আগের ভোগ ব্যয় কত 250, 300 বিয়োগ 250 250 ইকুয়াল 50 বাই কত 100 ইজ ইকুয়াল 0.5। অর্থাৎ এখানেও দেখো এফ বিন্দুতে এমপিসি কত 0.5 আর এপিসি কত 0.75। এখানেও দেখো এমপিসি এর থেকে এপিসিটা বেশি, তো আমরা এটাতেও বলতে পারি যে এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি এফ বিন্দুর ক্ষেত্রেও। তো আমরা খেয়াল করলাম যে একটা স্বল্পকালীন ভোগাপেক্ষক থেকে ভোগরেখা অঙ্কন করে দেখলাম যে এই ভোগরেখাটার সকল বিন্দুতে এমপিসি অপেক্ষা এপিসি বেশি। শেষে লিখতে পারি, সুতরাং বলা যায় স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে প্রত্যেক আয় স্তরে এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি হয়। শেষে এসে তোমরা এইভাবে লিখবা। তো আমাদের ক নাম্বার প্রমাণ হয়ে গেছে। এখন আমাদের খ নাম্বার কি বলেছিল যে আয় বাড়লে এপিসি কমে। শুধু যখন এতটুকু কোশ্চেন আসবে যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে দেখাও যে আয় বাড়লে এপিসি কমে, প্রত্যেকটা প্রমাণ আমি যেমন কোশ্চেনে ক খ গ 3টা কোশ্চেন দাঁড় করে রাখছিলাম, যে কোনো একটা আসতে পারে, 3টে একবারে আসবে না সাধারণত। তো তোমাদের আলোচনাটা এমন হবে যে আমি যেমন ক নাম্বার আলোচনা করার ক্ষেত্রে কি বলেছিলাম যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের কথা বলেছিল। তো স্বল্পকালীন ভোগ অপেক্ষক কি সে সংজ্ঞাটা তোমরা দিবা যে সমাজের ব্যক্তিবর্গের ব্যয়যোগ্য আয় ও ভোগ ব্যয়ের মধ্যকার অআনুপাতিক সম্পর্ক নির্দেশকারী ভোগ অপেক্ষককে বলা হয় স্বল্পকালীন ভোগ অপেক্ষক। তারপরে একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক ধরে নিবা, এখান থেকে যেভাবে আমরা সূচি চিত্র এঁকেছিলাম, চিত্র আঁকার পর এপিসি আর এমপিসি এর যেহেতু সম্পর্ক আলোচনা করেছে, তো এপিসি কাকে বলে এমপিসি কাকে বলে সংজ্ঞা দিয়ে তারপরে বলবা নিম্নে চিত্রের মাধ্যমে মানে এই চিত্রের আলোকে দেখানো হলো যে এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি হয়। তো এইভাবে চিত্রের বি বিন্দুতে এইভাবে শুরু করে এইভাবে আসবা, শেষে এসে বলবা যে সুতরাং বলা যায় যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে প্রত্যেক আয় স্তরে এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি হয়। যখন একটা কোশ্চেন থাকবে এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি, এতটুকু বলবে, আলোচনা শেষ। এরপরে কি কোশ্চেন বলছিল খ নম্বরে, আয় বাড়লে এপিসি কমে। খ নম্বরে ছিল আমাদের দেখাও যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আয় বাড়লে এপিসি কমে। এখন তোমাদের অ্যান্সারটা হবে শুধু এপিসি নিয়ে, এমপিসির কোনো প্রসঙ্গ আসবে না। তো যেহেতু স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে দেখাও যে আয় বাড়লে এপিসি কমে, তো স্বল্পকালীন ভোগ অপেক্ষকের সংজ্ঞাটা বরাবরের মতোই তোমরা দিবা সুন্দর করে, যেটা বললাম একটু আগে। এরপরে এপিসি কাকে বলে সেই সংজ্ঞাটা দিবা, দিয়ে একটি স্বল্পকালীন ভোগ অপেক্ষক স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আয় বাড়লে এপিসি কমে, এটা দেখানোর জন্য আমরা একটি স্বল্পকালীন ভোগ অপেক্ষক সিকুয়াল 100 প্লাস 0.5 ওয়াই, এইভাবে যে কোনো একটা অপেক্ষক নিবা। এই অপেক্ষক সাপেক্ষে ওয়াই এর বিভিন্ন মানে আমি সূচি যেভাবে দেখাইছিলাম সেমভাবে নিবা এবং চিত্র আঁকবা। একে বলবা চিত্রের ডি বিন্দু কি বি বিন্দুতে এপিসি, চিত্রের বি বিন্দুতে এপিসি এইভাবে বের করলা। আবার চিত্রের ডি বিন্দুতে এপিসি, আবার চিত্রের ই বিন্দুতে এপিসি, আবার চিত্রের এফ বিন্দুতে এপিসি। শুধু এপিসি গুলো বের করবে, এমপিসি গুলো অফ থাকবে, এমপিসি একটাও বার করবা না, শুধু এপিসি গুলো বের করবা। তো আমরা দেখলাম প্রথম বিন্দু বি বিন্দুতে এপিসি কত পেয়েছিলাম, যখন বি বিন্দুতে এপিসি যখন আয় 100 তখন এপিসি কত 1.5। আবার ডি বিন্দুতে এপিসি দেখো যখন আয় 200 হয়ে গেছে তখন এপিসি কত
1.5 থেকে 1-এ এসেছে। আবার ই বিন্দুতে এপিসি দেখো, পরের বিন্দু বি এর পর কি ডি, তারপরে কি ই। ই বিন্দুতে এপিসি 0.83, প্রথমে আসছে কি 1.5, তারপরে আসছে 1, এরপরে আসলে 0.83, এবং লাস্ট ওয়ান বলেছে এফ বিন্দু, তার একটা বিন্দু আছে আমাদের, এফ বিন্দুতে এপিসি এসেছে কত 0.75। এইভাবে লিখতে পারো তোমরা যে লক্ষণীয় যে বি বিন্দুর এপিসি ইজ গ্রেটার দেন ডি বিন্দুর এপিসি ইজ গ্রেটার দেন ই বিন্দুর এপিসি ইজ গ্রেটার দেন এফ বিন্দুর এপিসি, এফ বিন্দুর এপিসি। তার মানে কি এফ বিন্দুর এপিসি থেকে ই বিন্দুর এপিসি বেশি, ই বিন্দুর এপিসি থেকে ডি বিন্দুর এপিসি বেশি, ডি বিন্দুর এপিসি থেকে বি বিন্দুর এপিসি বেশি। অর্থাৎ আই ক্রমান্বয়ে বাড়তেছে, বি এর পরে তো ডি, তারপরে ই, তারপরে হচ্ছে এফ বিন্দু, বি এর পরে ডি বিন্দু, ই বিন্দু এবং এফ বিন্দু। তো আই ক্রমান্বয়ে বাড়তেছে, এপিসি ক্রমান্বয়ে কি হচ্ছে হ্রাস পাচ্ছে, কমতেছে। এটা থেকে যদি এটা বড় হয় তোমরা এটা থেকে এটা ছোট, এটার থেকে আবার এটা ছোট, এটার থেকে আবার এটা ছোট। তো আমরা বলতে পারি স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আয় বাড়লে এপিসি ক্রমান্বয়ে কি হয়, কমে বা হ্রাস পায়। তারপরে আমাদের বলা ছিল লাস্ট ওয়ান কোশ্চেন গ নাম্বার, যে আয় বাড়লে এমপিসি স্থির থাকে। কি বলেছিল, আয় বাড়লে এমপিসি স্থির থাকে। আবারও আগের মতো করে আসো, কোশ্চেনটা হবে দেখাও যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে চিত্র এঁকে দেখাও যে আয় বাড়লে এমপিসি স্থির থাকে। যেহেতু স্বল্পকালীন ভোগ অপেক্ষকের প্রসঙ্গ আসছে, তো সংখ্যাটা দিবা স্বল্পকালীন ভোগ অপেক্ষকের, তারপরে এমপিসি এর কথা বলা হয়েছে, এমপিসি দিবা সংখ্যাটা, এমপিসি এর সংখ্যাটা দিয়ে বলবা যে ধরি একটি স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি কলাত, তো এই অপেক্ষক সাপেক্ষে ওয়াই এর বিভিন্ন মানে তুমি সি এর বিভিন্ন মান পাবো। এই অনুযায়ী সূচি আমি যেভাবে করেছিলাম শুরুতেই সেটা করবা, চিত্র আঁকবা। চিত্র আঁকার পর বলবা ওপরের চিত্রের বি বিন্দুতে এমপিসি, তখন আর এপিসি এর কোনো প্রসঙ্গ আনবা না, এপিসি এর প্রসঙ্গ আসবে না। উপরের চিত্রের বি বিন্দুতে এমপিসি এইভাবে বের করবা, শুধু এমপিসি, এখানে এপিসি এর কোনো আলোচনা থাকবে না। খেয়াল করো, আমি এপিসি এর যে আলোচনাগুলো ছিল সবগুলো মনে করো মুছে দিচ্ছি, এপিসি এটা থাকবে না। এইভাবে দেখো একদম এপিসি আমি কিন্তু তুলে দিলাম। এখন দেখো ঠিক আলোচনাটা এরকম হবে যে উপরের চিত্রে বি বিন্দুতে এমপিসি, বি বিন্দুতে এমপিসি তুমি বের করলা কত 0.5, আবার এই চিত্রের ডি বিন্দুতে এমপিসি কত পেলে 0.5, চিত্রের ই বিন্দুতে এমপিসি 0.5, এবং চিত্রের লাস্ট ওয়ান এফ বিন্দুতে এমপিসি 0.5। অর্থাৎ আয় বাড়তেছে 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, আয়ের পরিবর্তন হচ্ছে, আয় বাড়লো এমপিসি এর কোনো পরিবর্তন হচ্ছে না। প্রতি ক্ষেত্রে এমপিসি 0.5, 0.5, 0.5, লাস্ট 1.5, অর্থাৎ স্থির থাকতেছে। তো আমরা বলতে পারি সুতরাং বলা যায় আয়ের পরিবর্তন হওয়া সত্ত্বেও বা স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আয়ের বাড়লে বা আয়ের প্রত্যেক আয় স্তরে এমপিসি স্থির থাকে, বা আয় বাড়লেও এমপিসির কোনো পরিবর্তন হয় না, এমপিসি স্থির থাকে। এই ছিল আমাদের আলোচনা প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর আমার ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই 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 সবাই আমার প্রত্যেকটা ভিডিও বেশি বেশি করে শেয়ার করবা। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিবা। ভালো লাগলে লাইক দিবা, কমেন্ট করবা। সর্বোপরি তোমরা সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবা। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।